আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের জীবদেহের গঠন এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম। তো কিছুটা অংশ প্রথম দিকে আমি ইন্ট্রোডাকশন কিছুটা দিয়েছিলাম। আজকে আমরা আমাদের দেহের কোষগুলো কোনটা কেমন এই অংশ থেকে শুরু করব। তো আমাদের দেহের যে কোষ, সেই দেহের কোষগুলো বিভিন্ন রকমের হয়। যেমন ধরো লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা কোথায় থাকে তোমরা নিশ্চয়ই জানো, যে আমাদের রক্তের যে উপাদান রক্তরস বা প্লাজমা, আরেকটি হচ্ছে রক্তকণিকা। তো এই রক্তকণিকা 3 রকমের হয়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তো এই লোহিত রক্তকণিকার আকৃতিটা কীরকম হয় না, গোলাকার আর দুপাশটা চ্যাপ্টা চাকতির মতো। কেন এরকম আকৃতি হয়? কারণ কি, দেখো লোহিত রক্তকণিকা আমাদের পুরো ব্লাড ভেসেল বা রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তো এই প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর যে ব্যাস, ধরো রক্তনালীর ব্যাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে, সেই ব্যাসের মধ্যে দিয়ে যাতায়াত করার জন্য আর বেশি বেশি পরিমাণে লোহিত রক্তকণিকার কাজই হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন করা। বেশি বেশি যাতে অক্সিজেন পরিবহন করতে পারে সেই জন্য এদের এরকম আকৃতি হয়ে থাকে। তাহলে লোহিত রক্তকণিকার আকৃতি যদি বলা হয় তাহলে কি বলবে? গোলাকার, দুই পাশ চ্যাপ্টা চাকতির মতো। নেক্সট হচ্ছে পেশিকোষ। এদের আকৃতিগুলো তোমাদের জেনে রাখা দরকার। পেশিকোষ কীরকম দেখতে হয় তোমরা যদি দেখো, অনেকটা এরকম দেখতে হয়। অর্থাৎ এদের দুই প্রান্ত দেখো ছুঁচলো, এই প্রান্তটা ছুঁচলো, আর মাঝখানটা চওড়া। কেন? কারণ পেশির কাজ কি? সংকোচন আর প্রসারণ করা, তাই তো? এই সংকোচন প্রসারণের জন্যই আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট করতে পারি। তো পেশিকোষের আকৃতি এরকম কেন হয় না, এটা সংকোচন প্রসারণের জন্য এরকম আকৃতি হয়ে থাকে। এই পেশি আমাদের বিভিন্ন জায়গায় থাকে, খাদ্যনালীর মধ্যে থাকে, খাদ্যকে গলাধকরণ করার পর সেখান থেকে পাকস্থলীতে পৌঁছানোর জন্য এরকম আকৃতি হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমাদের মাসল বা পেশি থাকে, যেগুলো আকৃতি এরকম হয়। এরপরে আসছি স্নায়ুকোষ। দেখো আমাদের যতগুলো কোষ আছে তার মধ্যে স্নায়ুকোষ সব থেকে দীর্ঘ বা লম্বা বা বড় বলতে পারো। এর দৈর্ঘ্যটা অনেক বেশি হয়, অন্যান্য কোষের তুলনায় এদের দৈর্ঘ্য অনেক বেশি হয়, প্লাস শাখা প্রশাখা যুক্ত হয়। তোমরা স্নায়ুকোষের আকৃতি যদি দেখো তাহলে দেখবে অনেকটা এইরকম হয়ে থাকে, ঠিক আছে? এই ধরনের অনেকটা আকৃতি হয়ে থাকে। তো তোমাদের বইতে ভালো করে আছে, ছবিগুলো সব দেখবে। তো এদের অনেক শাখা প্রশাখাযুক্ত এবং আকৃতি বেশি থাকে, দৈর্ঘ্য বেশি থাকে। কেন? দেখো এই স্নায়ুকোষ আমাদের মেনলি কী করে না, আমাদের উদ্দীপনা গ্রহণ করে এবং তাকে বিভিন্ন অংশে পরিবহন করে এবং আমাদের উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে। বিভিন্ন ধরনের যে উদ্দীপক, যেমন ধরো আলোক, শব্দ, চাপ, তাপ, ব্যথা, এই সমস্তগুলোকে গ্রহণ করে এবং এগুলো আমরা অনুভব করতে পারি শুধুমাত্র এই স্নায়ুকোষ থাকার জন্য। তাহলে বুঝতেই পারছো যে আমাদের দেহের কোষগুলো যেমন বিভিন্ন আকৃতির হয় তার কারণও রয়েছে, কারণ তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। যে কোনো মেরুদণ্ডী প্রাণীর দেহে প্রায় 200রও বেশি কোষীয় বৈচিত্র্য চোখে পড়ে। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, ধরো
মেরুদণ্ডী প্রাণীদের দেহের মধ্যে যে সমস্ত কোষগুলো থাকে তারা কত ধরনের হতে পারে? 200-200রও বেশি এদের বৈচিত্র্য হতে পারে। উদ্ভিদ দেহের এরকম আকৃতিগত অনেক পরিবর্তন রয়েছে। এটা যেমন প্রাণী দেহের বললাম, আমাদের দেহে হিউম্যান বডির ক্ষেত্রে বললাম, সেরকম উদ্ভিদ দেহের ক্ষেত্রেও বিভিন্ন কোষ বিভিন্ন রকম হয়, কারণ তাদের কার্যকলাপ এবং এই অনুসারে তাদের কোষগুলো বিভিন্ন রকম হয়। যেমন হচ্ছে উদ্ভিদ দেহে যেমন ভাজক কলা, উদ্ভিদ দেহের ভাজক কলাগুলো কি হয়? অবিরত বিভাজিত হয়ে কি হচ্ছে? উদ্ভিদের দৈর্ঘ্য, প্রস্থে, আয়তনে বৃদ্ধি পাওয়াচ্ছে। তো এই কোষগুলো কীরকম হয় না, ভাজক কলার কোষগুলো বহুভুজাকার হয়। ভাজক কলার কোষগুলো বহুভুজাকার মানে ধরো এরকম হতে পারে, ঠিক আছে? ভাজক কলার কোষগুলো এই ধরনের হয়। আবার উদ্ভিদ দেহের যে কাণ্ডের ভেতরে মূল থেকে পাতা পর্যন্ত যে কলা থাকে, যাকে আমরা সংবহন কলা বলি, অর্থাৎ জাইলেম ফ্লেম, যারা জল এবং খাদ্য পরিবহন করে থাকে, সেই কোষগুলো কীরকম হয় না, নলাকার দেখতে হয়। অনেকটা আমাদের পেশি কোষগুলো যেরকম দেখতে হয়, উপর দিকটা সরু, মাঝখানটা একটুখানি মোটা, এ ধরনের কোষগুলো দেখতে হয়। তো এগুলোকে আমরা বলবো কি না, সংবহন কলা। এরা হচ্ছে নলাকার দেখতে হয়, ঠিক আছে? তার মানে প্রাণী দেহের মতো উদ্ভিদ দেহেরও কিন্তু কোষের মধ্যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখো, এবার আমরা আসছি একটা কোষ কতটা বড় হতে পারে, অর্থাৎ কোষের আকার আয়তন নিয়ে আমরা কথা বলবো। তার আগে তোমাদের বইতে দেখবে ছক রয়েছে, বিভিন্ন কোষের নাম এবং তাদের আকৃতি, এগুলো পড়ে রাখবে। যেমন লোহিত রক্তকণিকার আকৃতি কেমন হয়। লোহিত রক্তকণিকার আকৃতি বললাম কীরকম না, অনেকটা চ্যাপ্টা, অর্থাৎ দুপাশ থেকে চ্যাপ্টা চাকতির মতো হয়ে থাকে, তাই না? আর গোলাকারও হয়ে থাকে। আবার ঠিক একইভাবে পেশিকোষ, স্নায়ুকোষ, সেগুলো কার কীরকম আকৃতি হয়ে থাকে সেগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে পড়ে রাখবে। এবং কোষের এই যে আকৃতি, এটা কিন্তু স্থায়ী নয়, বিভিন্ন সময় কোষের আকৃতি বিভিন্ন হতে পারে। যেমন ধরো কোনো একটা ডিম্বাকার কোষ, সেটা যদি ক্যান্সার কোষে কনভার্ট হয়ে যায়, তখন সেটা কিন্তু আর ডিম্বাকার কোষ থাকবে না, সেটা তখন কীরকম হয়ে যায়, গোলাকার হয়ে যায়। আবার লোহিত রক্তকণিকা, একটু আগে বললাম, বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে যাতায়াত করার সময় তাদের পরিবর্তন করে, আকৃতি পরিবর্তন করে। ঠিক একইভাবে কোষ বিভাজনের সময় প্রাণী কোষের আকৃতিগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে। তার মানে কোষের আকৃতিটা স্থায়ী নয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম হতে পারে। এবার একটা কোষ কতটা বড়, দেখো আমরা যে মুরগির ডিম খাই, সেই ডিমের ভেতরে থাকে কুসুম। সেই কুসুম কিন্তু একটা সেল বা কোষের অংশ। এই কোষটাকে আমরা একমাত্র খালি চোখে দেখতে পাচ্ছি, একে আমরা খালি চোখে দেখতে পাই। কিন্তু অন্যান্য আরও অনেক কোষ আছে, সেই কোষগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। কোষের আকার যে এককে মাপা হয় তাকে বলা হচ্ছে মাইক্রোমিটার বা মাইক্রন। তার মানে কোষের আকারের একককে কি বলা হচ্ছে, কোষের আকারের একক হচ্ছে মাইক্রোমিটার বা মাইক্রন। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবার 1 মাইক্রোমিটার সমান কত? 1 মাইক্রোমিটার 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। মানে বুঝতে পারছো কতটা ছোট মাইক্রোমিটার মানে।
তার মানে 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 1 মিটারের 10 লক্ষ ভাগের 10 লক্ষ ভাগের মাত্র 1 ভাগ। অনেক ছোট। আবার আসতে পারে 1 মিটার সমান কত না 1000 মিলিলিটার, তোমরা জানো 1000 মিলি। আবার 1 মিলিলিটার সমান 1 মিলিলিটার সমান কত? আচ্ছা 1 মিটার বলেছি না, তাহলে এখানে মিলিলিটার না বলে মিটার বলি। 1 মিলিমিটার, 1 মিলিমিটার, মিমি বলতে পারি। তাহলে 1 মিমি সমান কত? 1000 মাইক্রোমিটার। 1000 মাইক্রোমিটার। আবার 1 মাইক্রোমিটার সমান, হ্যাঁ মাইক্রোমিটারকে এইভাবে লেখা হয়, সমান হচ্ছে 1000 ন্যানোমিটার। 1000 ন্যানোমিটার। আর 1 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে NM, 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। তাহলে আর অ্যাংস্ট্রমকে এইভাবে লেখা হয়। এটা যদি হিসেব হয় তাহলে আমরা কোষের আকারের একক যদি বলি তাহলে কি বলবে? এক কথায় বলবে মাইক্রোমিটার বা মাইক্রন। তাহলে 1 মাইক্রোমিটার সমান কত না 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে আমাদেরকে জানতে হবে 1 মিলিমিটার, এই জিনিসটা জেনে রাখবে। 1 মিলিমিটার সমান 1000 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। আবার 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। এই হিসেবে আমরা বলতে পারি, আমরা যে ইংরাজি ফুল স্টপ চিহ্নটা ব্যবহার করি, ফুল স্টপ প্রতি লেখা হয়ে গেলে কীরকম লিখি? এরকম ফুল স্টপ দিই, তাই না? এই ফুল স্টপ, এই চিহ্নটাকে বলা হয় ফুল স্টপ। দেখো এই ফুল স্টপটা কত ছোট, এর মধ্যে 1 মাইক্রন মাপের বা 1 মাইক্রোমিটার মাপের 400টি কোষ এঁটে যাবে। মানে কোষের আকৃতিটা কতটা ছোট বুঝতে পারছো? যে একটা ছোট এরকম ফুল স্টপের মধ্যে 400 বেশি কোষ এখানে এঁটে যাবে। তার মানে কোষগুলো এত ছোট হওয়ার কারণে আমরা খালি চোখে দেখতে পাই না। আর ম্যাক্সিমাম কোষের আকার কীরকম হয়? মোটামুটি 5 থেকে 10 মাইক্রন পর্যন্ত হয়। কত হয় না 5 থেকে 10 মাইক্রন। ঠিক আছে, তো কোষের আকৃতি এতটাই ছোট হয়। এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কোষের আকৃতিগুলো কীরকম হতে পারে। এবার দেখো তোমাদের বইয়ে একটা তুলনা করে দেওয়া আছে, দেখবে যে হাতির দেহের কোষ কি ইঁদুরের দেহের কোষের তুলনায় বড়?
অ্যাকচুয়ালি তা না, ব্যাপারটা হচ্ছে এদের দেহে কোষের পরিমাণ বেশি থাকে হাতির দেহে, এবং ইঁদুরের দেহে কোষের পরিমাণ কম থাকে, যার জন্য দৈর্ঘ্য অনেক ছোট হয়। ইঁদুর উভয়েরই স্নায়ুকোষ থাকে, উভয়েরও স্নায়ুকোষ শাখা প্রশাখাযুক্ত, এবং দুজনের স্নায়ুকোষের কাজ একই, তাই না? এরকম আমাদের দেহে অনেক ধরনের কোষ মিলে যে তন্ত্রগুলো তৈরি করেছে তারা অনেক শারীরবৃত্তীয় কাজ করে থাকে। তো এই শারীরবৃত্তীয় কাজের একটা ছক তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে। যেমন ধরো পুষ্টি। এই পুষ্টি মানে কি কাজ হয়? পুষ্টির মাধ্যমে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্য বহিষ্করণ। তো তোমাদের প্রশ্ন আসতে পারে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্য বহিষ্করণ কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে হয়। এরপরে শ্বসন। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কি সম্পন্ন হয়? শ্বাসবায়ুর আদান প্রদান এবং শক্তি উৎপন্ন। এরপর আসছে সংবহন। সংবহনের মাধ্যমে কি হয় না, খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ু দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়। নেক্সট হচ্ছে রেচন নামক যে প্রক্রিয়া আমাদের দেহে হয়, তার মাধ্যমে কি হয়, আমাদের দেহে উৎপন্ন ক্ষতিকারক যে বজ্র পদার্থ সেগুলো দেহ থেকে বের হয়ে যায়। নেক্সট হচ্ছে গমন। গমন প্রক্রিয়ার সাহায্যে কি হয় না, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারি। নেক্সট হচ্ছে স্নায়বিক সমন্বয়। স্নায়বিক সমন্বয় মানে হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় না, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া হয় এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা হয়। লাস্ট হচ্ছে জনন। জনন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, জীবের বংশবৃদ্ধি হয় এবং জীব তার অপত্যকে পরিবেশের মধ্যে রেখে গিয়ে তার অস্তিত্বকে বজায় রাখে। তাহলে এই ধরনের শারীরবৃত্তীয় কাজগুলো আমাদের দেহে হয়ে থাকে। এরকম উদ্ভিদ দেহেও বিভিন্ন ধরনের কাজ সারাদিন চলতে থাকে। যেমন ধরো মাটি থেকে জল তোলা, মূলের সাহায্যে সেই জল পাতায় পৌঁছানো, তাই না? তারপরে সূর্যের সাহায্যে খাদ্য তৈরি করা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, অতিরিক্ত জলকে বাষ্পাকারে বের করে দেওয়া, খাদ্য সঞ্চয় করা, ফুল ফল বীজ তৈরি করা, এই ধরনের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ কিন্তু উদ্ভিদ দেহেও হয়ে থাকে। ঠিক আছে, তো এবার আমরা উদ্ভিদ এবং প্রাণী দেহের কোষ, এরা আমরা জানি অনেকগুলো কোষ একত্রিত হয়ে যারা কার্যগত গঠনগতভাবে একই রকম হয়, তারা প্রথম দিনই বলেছিলাম কোষের সমষ্টি, মানে তারা কি তৈরি করছে? কলা তৈরি করছে। এই কলাগুলো পরবর্তীকালে কি তৈরি করছে না, কোনো একটা তন্ত্র তৈরি করছে, এবং সেই তন্ত্রগুলো আমাদের অনেক কি তৈরি করছে না, কোষ সমূহগুলো কলাগুলো অঙ্গ তৈরি করছে, তন্ত্র বা অঙ্গ তৈরি করছে। তো এরকম প্রাণী এবং উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলা আছে। সেই কলাগুলো কীরকম এবং কি কি সেগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে উদ্ভিদ কলা প্রথমে যদি বলি, দুই রকম। একটা হচ্ছে ভাজক কলা, তোমরা যখন আরও বড় ক্লাসে পড়বে এগুলো সম্পর্কে ইন ডিটেলসে তখন জানবে। আর একটা হচ্ছে স্থায়ী কলা। আগে ভাজক কলা এবং স্থায়ী কলা কাকে বলে সেটা জানা দরকার। ভাজক কলা হচ্ছে উদ্ভিদ দেহের যে কলাগুলো অবিরত বিভাজিত হচ্ছে, সবসময় সেল ডিভিশন করছে, কোষ বিভাজন করছে, এবং কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করছে, আকার আয়তনে বৃদ্ধি করছে, সেই ধরনের কলাগুলোকে বলবো ভাজক কলা। আর স্থায়ী কলা কাকে বলবো? ভাজক কলা থেকে উৎপন্ন যে কলাগুলো আর কখনোই বিভাজিত হবে না, তাদেরকে আমরা স্থায়ী কলা বলি। মানে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ গঠন করে নিয়েছে, সেই কলাগুলো আর বিভাজিত হবে না, তাদেরকে আমরা বলবো স্থায়ী কলা। তাহলে স্থায়ী কলা কিন্তু ভাজক কলা থেকে উৎপন্ন হচ্ছে। প্রথম ভাজক কলা থেকে স্থায়ী কলা উৎপন্ন হচ্ছে, এবং সেই স্থায়ী কলাগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, যারা আর কোনোদিনই ভাজক কলায় মানে আর বিভাজিত হবে না।
তাহলে ভাজক কলা স্থায়ী কলার মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেল? এগুলো উদ্ভিদের মূল কাণ্ডের অগ্রভাগে থাকে, বর্ধনশীল অঞ্চলগুলোতে থাকে। স্থায়ী কলা কোথায় থাকে না, ধরো যেগুলো গঠিত হয়ে গেছে সেই সমস্ত জায়গায় উদ্ভিদের স্থায়ী কলা থাকে, যেমন সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, জাইলেম, ফ্লেম, এগুলো হচ্ছে সব উদ্ভিদের স্থায়ী কলা। তো ভাজক কলা যেহেতু অবিরত বিভাজিত হচ্ছে, তো এর কাজ কি না, ভাজক কলার বিভিন্ন কাজ আছে, তার মধ্যে একটা দুটো কাজ আমি লিখছি, যেমন হচ্ছে অঙ্গ, নতুন অঙ্গ তৈরি করা, অঙ্গ তৈরি করা। এছাড়াও কি করা না, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, মূল কাণ্ড পাতার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় উদ্ভিদের, এ যদি বিভাজিত না হয় দৈর্ঘ্য বৃদ্ধি হবে না। ফুল ফল উৎপন্ন করা, এই সমস্ত কাজগুলো করে থাকে। এছাড়াও ধরো নতুন পাতা, কাক্ষিক মুকুল, শাখা উৎপন্ন করা, তারপরে রক্ষণমূলক আবরণ গঠন করা, সংবহন কলা গঠন করা, এগুলো হচ্ছে ভাজক কলার কাজ, অবিরত বিভাজিত হচ্ছে। আর স্থায়ী কলা কি কাজ করে থাকে না, স্থায়ী কলা উদাহরণ জাইলেম, ফ্লেম যদি হয়, তাহলে এরা কি করবে, খাদ্য পরিবহন করতে সাহায্য করবে, কারণ ফ্লেম খাদ্য পরিবহন করে, তাই না? জল সংবহন করে বা জল পরিবহন করে, কারণ জাইলেম জল পরিবহন করে। এছাড়াও এরা সঞ্চয় করে থাকে, উদ্ভিদের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ যে সোজা খাড়া ঋজুভাবে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু স্থায়ী কলার কোষগুলো সাহায্য করে। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, এগুলো সব স্থায়ী কলা। তো এরা এই ধরনের কাজগুলো করে থাকে, বর্জ্য পদার্থ সঞ্চয় করা, প্লবতা প্রদান করা, ফল ও বীজের বিস্তার করা, উদ্ভিদঙ্গের টান, চাপ, সহনশীলতা বৃদ্ধি করা, ক্ষত নিরাময় করা, এই ধরনের কাজগুলো কিন্তু স্থায়ী কলা করে থাকে। তাহলে তোমাদের বইতে যেহেতু ভাজক কলা স্থায়ী কলা সম্পর্কে ইন ডিটেলস নেই, ভাজক কলা এবং স্থায়ী কলার কী কাজ সেগুলো তোমরা পড়ে রাখবে। অনেকগুলো কাজ আছে, তার মধ্যে মোটামুটি 4টে করে কাজ মনে রাখলেই হবে। এরপরে আমরা প্রাণীদেহের যে কলাগুলো আছে সেগুলো সম্পর্কে একটু হালকা করে জানবো। তোমরা যখন আরও বড় হবে এগুলো সম্পর্কে ইন ডিটেলসে তখন পড়বে। প্রাণী কলার প্রকারভেদ কিন্তু অনেক। ভাজক কলা, স্থায়ী কলা, যেমন উদ্ভিদের 2 রকম কলা পেলাম, প্রাণী কলা এরকম অনেকগুলো কলা আছে। যেমন ধরো আবরণী কলা, আমি আগে নামগুলো লিখে নিচ্ছি। আবরণী কলা আছে, যোগ কলা, পেশি কলা, তারপরে আছে স্নায়ু কলা। দেখো প্রাণী কলার প্রকারভেদ কিন্তু অনেক বেশি। আবরণী কলার নামটা শুনে বুঝতে পারছো, আমাদের দেহের যে আবরণে যে কলাগুলো থাকে তাকে আমরা আবরণী কলা বলি। দেহের বাইরে ভিতরে যে আবরণ তৈরি করে, তো সেগুলোকে আমরা আবরণী কলা বলি। তাহলে এদের কাজ কি হবে? আবরণ মানে কি? বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করবে, প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করে। এছাড়াও এরা শোষণ করা, ক্ষরণ করা, অনুভূতি গ্রহণ করা, এই ধরনের অনেক কাজ করে থাকে। এছাড়াও আমাদের দেহের বহিক কঙ্কাল অর্থাৎ আঁশ, রোম, নখ, খুর, শিং, এগুলো গঠন করতে কিন্তু আবরণী কলা সাহায্য করে। নেক্সট যে কলাটা হচ্ছে সেটা হচ্ছে যোগ কলা। যোগ কলার নামটা শুনে বুঝতে পারছো, যেটা যোগসূত্র স্থাপন করে। দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন একটা তরল যোগ কলার উদাহরণ হচ্ছে রক্ত। রক্ত কি করে? আমাদের গোটা শরীরে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় কি হয় না, পরিবাহিত হয়ে আমাদের খাদ্যের সারাংশ, হরমোন, উৎসেচক, এই ধরনের জিনিসগুলোকে পরিবহন করতে সহায়তা করে। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, প্রতিরক্ষা প্রদান করে, ফ্যাট সঞ্চয় করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এই ধরনের কাজগুলো যোগ কলা
করে থাকে। নেক্সট হচ্ছে পেশিকলা। পেশিকলা মানে বুঝতে পারছো যে এরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের পেশি সংকুচিত প্রসারিত হয়ে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে সাহায্য করে। ধরো আমাদের যদি বডিতে শুধু হাড় থাকতো এবং হাড়ে কোনো পেশি না থাকতো, তাহলে কিন্তু আমাদের বডিটা স্টিক হয়ে যেত, আমরা বডিটাকে মুভ করতে পারতাম না, হাত পা সমস্ত কিছু নাড়াতে পারতাম না, কোনো কাজই করতে পারতাম না। তাহলে পেশিকলার কাজ কি হবে না, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটানো, আমাদেরকে এক জায়গা থেকে এক জায়গায় যে আমরা গমন করি সেটাও কিন্তু পেশিকলার দ্বারাই সম্ভব হয়। এছাড়া আমরা যে খাদ্য খাই সেই খাদ্য একটু আগে বলছিলাম আমাদের গলাধঃকরণ করে সেখান থেকে পাকস্থলী অবধি পৌঁছাতে বিভিন্ন ধরনের পেশি থাকে, তারা সাহায্য করে থাকে। এছাড়া আমাদের হৃৎপিণ্ডেতে যে হৃৎপেশি থাকে, হৃৎপিণ্ড সবসময় সংকুচিত প্রসারিত হয়ে পাম্প করে গোটা বডিতে রক্তকে পরিবাহিত করছে, তো সেখানেও কিন্তু পেশি, এক ধরনের হৃৎপেশি থাকে যে পেশিটা অনবরত সংকুচিত প্রসারিত হয়ে রক্তকে পরিবহন করতে সাহায্য করছে। তো একইভাবে আমাদের বিভিন্ন গ্রন্থি থেকে ক্ষরণ ঘটানো, মুখের অভিব্যক্তি ঘটানো, মানে বিভিন্ন এক্সপ্রেশন, আমরা দুঃখ, কান্না, ভয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে থাকি, তো এগুলো আমাদের পেশির কারণে সম্পন্ন হয়। নেক্সট আছে স্নায়ুকলা। আমাদের দেহের সবথেকে দীর্ঘতম কলা হচ্ছে স্নায়ুকলা, কারণ এই কলার যে কোষ, এটা আকৃতিতে অনেক বড় হয় এবং এর একটু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেটা হচ্ছে পরিবেশের বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে, সেটা বাহ্যিক হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে। সেই উদ্দীপনা গ্রহণ করে সেই উদ্দীপনায় সাড়া প্রদান করে কি করে না, আমাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে সাহায্য করে, অর্থাৎ পরিবেশের সঙ্গে আমরা সমন্বয় ঘটাতে পারি। অর্থাৎ বিভিন্ন সংবেদন বা উদ্দীপনা গ্রহণ করে, সেই উদ্দীপনাকে আমাদের মস্তিষ্কে পরিবহন করে এবং দেহের বাইরে ভিতরে বিভিন্ন অংশের সঙ্গে পরিবেশের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণেও স্নায়ুকলা কিন্তু সাহায্য করে থাকে। তাহলে প্রাণীকলা আমরা 4 রকম পেলাম: আবরণী কলা, যোগকলা, পেশিকলা, স্নায়ুকলা। এবং প্রত্যেকটা কলার সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, তোমাদের যেহেতু নেই সিলেবাসে, শুধুমাত্র এই কলাগুলোর কি কাজ, সেই কাজগুলো মোটামুটি 4টে করে কাজ মুখস্থ করলেই হবে। তাই আজকে যেটুকু অংশ আমাদের পড়া হলো, সেখান থেকে যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেগুলো হচ্ছে বিভিন্ন কোষের আকৃতি, যেমন ধরো ছকের সাহায্যে আছে বইতে, লোহিত রক্তকণিকার আকৃতি কীরকম লিখবে, শ্বেত রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ুকোষ, মূল কাণ্ডের অগ্রভাগের কোষ, জল পরিবহনকারী কোষের আকৃতি কেমন, এটা লিখবে। আর এই অংশটা মনে রাখবে যে কোষের আকারের একক কি, 1 মাইক্রোমিটার সমান কত ন্যানোমিটার, 1 মিলিমিটার সমান কত মাইক্রোমিটার, আর 1 ন্যানোমিটার সমান কত অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা মনে রাখবে। আর মনে রাখতে হবে যে বিভিন্ন সংশ্লিষ্ট যে প্রক্রিয়াগুলো, পুষ্টি, শ্বসন, সংবহন, রেচন, গমন, এই প্রক্রিয়ার সাহায্যে কী কী কাজ করা হয় বডিতে, সেগুলো মনে রাখবে। আর উদ্ভিদ কলা এবং প্রাণী কলার ভাগ এবং তাদের প্রত্যেকটার 4টি করে কাজ কিন্তু মনে রাখতে হবে। এগুলো তোমরা প্রত্যেকে খাতায় লিখে রেডি করবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।